ইউরোপ তো ইরান যুদ্ধ নিয়ে বেশ বিরক্ত। ইসরায়েল ছাড়া তার কোনো মিত্র নেই পৃথিবীতে এই যুদ্ধের জন্য। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া বা নিয়ন্ত্রণে রাখা, যার ফলে বিশ্ব বাণিজ্যে একটা বড় প্রভাব পড়ে। ইউক্রেন যুদ্ধ তো এখন সবাই ভুলেই গেছে মনে হয়। খালি ইউক্রেন আর রাশিয়া ছাড়া। ইরান তো এই পুরো যুদ্ধের মধ্যে ইরান কিন্তু তার তেল ঠিকই রপ্তানি করে যাচ্ছে। আর ইউরোপীয় দেশগুলো কিন্তু ইরানের পক্ষে না, কারণ তারা কখনোই এই ইরানের যে মোল্লাতন্ত্র, যে ইসলামিক সরকার, তারাও কিন্তু মনে প্রাণে চায় যে ইসলামিক সরকারের পতন হোক। ট্রাম্প একঘরে হয়ে গেছে অনেকটা। তার খুবই কম মিত্র দেখা যাচ্ছে এখন। ইউরোপের সবচেয়ে বড় ধাক্কাটা হচ্ছে এখন গ্যাসের দাম, জ্বালানির দাম হু, হু করে বাড়ছে। ইউরোপের ভেতরেও অনেক মতবিরোধ এবং দ্বন্দ্ব এই জ্বালানি নিয়ে। প্রিয় দর্শক, চর্চা সংলাপে আজকের অতিথি সাবির মুস্তফা, বিবিসি বাংলার সাবেক প্রধান ও রাজনৈতিক বিশ্লেষক। আমরা কথা বলবো যুদ্ধের মধ্যে ঈদ, এর ক্রিয়া প্রতিক্রিয়া এবং ইরান যুদ্ধের অভিঘাত ইউরোপে, এশিয়ায় কতটা পড়েছে, এসব নিয়ে। সাবির মুস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ইরান যুদ্ধে ইউরোপে কতটা অভিঘাত পড়েছে? ইউরোপ তো ইরান যুদ্ধ নিয়ে বেশ বিরক্ত। ইউরোপের সব দেশের নেতারাই, বেশিরভাগ দেশ যারা বড় বড় দেশ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালি, তাদের কেউই সন্তুষ্ট না প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধটা শুরু করেছেন এবং যেভাবে এই যুদ্ধটা তিনি পরিচালনা করছেন। তারা বলছেন যে এটা তাদের যুদ্ধ না, এটা ডোনাল্ড ট্রাম্প নিজের যুদ্ধ। কাজে এই যুদ্ধে তারা নিজেদেরকে জড়াতে চাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প তাদেরকে অনুরোধ করেছিল যে তারা তাদের রণতরী পাঠিয়ে এই হরমুজ প্রণালীটাকে সুরক্ষিত করতে, যাতে বিভিন্ন দেশের জাহাজ সেই প্রণালী দিয়ে যাতায়াত শুরু করতে পারে। কিন্তু সব ইউরোপীয় দেশই একেবারে সরাসরি না করে দিয়েছে। না করে দিয়ে এটাই বলেছে যে এটা আমাদের কাজ না। যদিও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যের একটা বড় অংশ ইউরোপের সাথে হয়, আমেরিকার সাথে না। ইউরোপের সাথে হয়, চীনের সাথে হয়, জাপানের সাথে হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে হয়। কিন্তু এরা বলেছে যে তারপরেও এটা আমাদের যুদ্ধ না, আমরা এটার মধ্যে ঢুকতে চাই না। তারা যতটুকু করছে, ব্রিটেন, ফ্রান্স, তাদের দ্বিপাক্ষিক চুক্তি আছে বিভিন্ন উপসাগরীয় দেশের সাথে, যেরকম আমিরাত, কাতার, এদের সাথে কুয়েতে ইটালিয়ান সৈন্যরা আছে, কাতারে ব্রিটিশ বিমান বাহিনী উপস্থিত, আমিরাতে ফ্রেঞ্চ একটা ঘাঁটি আছে, ফ্রেঞ্চ রণতরী ওখানে আছে। তো তারা বলছে যাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি আছে তাদেরকে রক্ষা করার জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু আমরা করব, কিন্তু কোনো ইরানের সাথে কোনো সরাসরি যুদ্ধে আমরা লিপ্ত হব না। কাজেই ডোনাল্ড ট্রাম্প এর এখন কোনো মিত্র নেই। ইসরায়েল ছাড়া তার কোনো মিত্র নেই পৃথিবীতে এই যুদ্ধের জন্য। এবং তিনি খুবই তিক্ত বিরক্ত এবং রেগেমেগে বসে আছেন আর কি। তিনি ইউরোপের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন এবং হুমকি দেন যে এরপর ইউরোপের নিরাপত্তা নিয়ে তাদের নিজেকেই ভাবতে হবে। আমেরিকা তাদের নিরাপত্তা নিয়ে কোনো কিছু করবে কিনা সন্দেহ। সো ইউরোপ একটা অবস্থান নিয়ে ফেলেছে এবং এই অবস্থান থেকে তারা নড়বে বলে মনে হচ্ছে না, কারণ অবস্থানটা এমন পরিষ্কার ভাষা তারা ব্যক্ত করেছে যে ওখান থেকে সরে আসা তাদের জন্য এখন ডিফিকাল্ট হয়ে যাবে। ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার সাথে যে ইউরোপের যে এই দ্বন্দ্ব, এটা কি স্থায়ী রূপ নেবে বলে মনে করেন? না, কারণ এইটা তারা স্থায়ী এভাবে হবে না, কারণ এটা সবই হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ক্যারেক্টার, তার যেই ডিপ্লোম্যাসির ধরন, ইউরোপের প্রতি তার যে একটা নেতিবাচক মনোভাব, এই সবকিছুর বহিঃপ্রকাশ এবং সবকিছুর লক্ষণ। তো ইউরোপ হয়তো মনে করছে যে এইটা হচ্ছে একটা সাময়িক ব্যাপার, কারণ ট্রাম্প এখন ক্ষমতায়। এই নভেম্বরে একটা ওই সংসদীয় নির্বাচন, কংগ্রেসের নির্বাচন হবে। সেখানে তারা আশা করছেন বা ধারণা করছেন যে হয়তো ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। তখন ট্রাম্পের প্রেসিডেন্সি অনেকটা দুর্বল হয়ে যাবে। সে যা ইচ্ছা তাই করতে পারবে না। এবং তারপরে যখন প্রেসিডেন্ট নির্বাচন হবে, হয়তো সেই নির্বাচনে হয় রিপাবলিকান আম প্রার্থী পরাজিত হবেন, না হয় মানে জয়ী হলেও তিনি ট্রাম্পের মতো হবেন না। তিনি ইউরোপের সাথে আবার পুনরায় নতুন করে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন। কাজেই আমি বলব না যে এটা স্থায়ী, কারণ এটা স্থায়ী হতে পারে না। আমেরিকা আর ইউরোপ, তাদের মধ্যে সামরিক এবং বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক খুবই দৃঢ় ছিল ট্রাম্পের আগে আসা পর্যন্ত। দ্বিতীয়
বিশ্বযুদ্ধ কেন, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই এই সম্পর্ক গড়ে উঠেছে। কাজে এই সম্পর্ক এক প্রেসিডেন্ট এসে ভেঙে ফেলতে পারবে না। এটা আমি বলব এটা সাময়িক একটা দ্বন্দ্ব এই ২ মহাদেশের মধ্যে। এটা আর আম ২ বছর পরে কেটে যেতে পারে বলে আমার মনে হয়। আন্তর্জাতিক বিশ্লেষক এবং বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর আসছে, বিশ্লেষণ আমরা পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে জয়ী হচ্ছে না। তাহলে যুদ্ধটা শুরু করলেন কেন? তিনি শুরু করেছিলেন একটা আশা থেকে আমার মনে হয় যেটা। এবং উনার যদি ১ম ভাষণ আপনি শোনেন, যেই ভাষণের মাধ্যমে তিনি যুদ্ধটার ঘোষণা দেন যে যুদ্ধ আমরা শুরু করেছি, সেখানে কিন্তু তার মানে লক্ষ্যটা ছিল যে আম ইরানের মানুষ রাস্তায় নেমে পড়বে। তারা যখনই শুনবে যে ইরানের সর্বোচ্চ নেতা এবং তার আশেপাশে যত বড়, বড় সামরিক কমান্ডার আছে তারা সবাই মারা গেছেন, তারা নিহত এবং ট্রাম্পের এবং অনেকের ধারণা ছিল যে এর ফলে ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল যেই ব্যবস্থা সেটা ভেঙে পড়বে এবং এর ফলে মানুষ সাহস পাবে রাস্তায় নেমে ক্ষমতা নিয়ে নেওয়ার এবং ট্রাম্প সেইটার আহ্বানই জানিয়েছিলেন। কিন্তু সেটা হয়নি। ইরানের সরকার ব্যবস্থাও ভেঙে পড়েনি। ইরানের মানুষও রাস্তায় নামেনি সরকারকে উৎখাত করার জন্য। এর ফলে ট্রাম্পকে তখন বের করতে হয়েছে বিভিন্ন অন্যান্য লক্ষ্য যে আমরা এইটা করছি, সেটা করছি। অর্থাৎ ইরানের পরমাণু আম ব্যবস্থা আমরা ধ্বংস করব। ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির ব্যবস্থা আমরা ধ্বংস করব। ইরানের নৌবাহিনী আমরা ধ্বংস করব। ইরানের বিমান বাহিনী ধ্বংস করব। এসব তো ধ্বংস তারা করতেই পারে। কারণ তাদের যে সামরিক ক্ষমতা আছে আমেরিকার, শুধু আমেরিকার না, ইসরায়েলের নিজেদের যে সামরিক ক্ষমতা আছে, এটা দিয়ে তারা আকাশ থেকে ইরানের এইসব অনেক কিছু ধ্বংস করতে পারে। সেটা ব্যাপার না। সেটা যুদ্ধ জয় না। সেটা আমেরিকা যেকোনো সময় করতে পারে। যুদ্ধ জয় করতে হলে তার রাজনৈতিক ফলাফলটা দেখতে হবে। সেটা হতে হবে যে ইরান আমেরিকার পক্ষের একটা শক্তিতে পরিণত হতে হবে। অর্থাৎ সরকার পরিবর্তন করতে হবে। সরকারের পতন হতে হবে এবং একটা আমেরিকা বান্ধব সরকারের ক্ষমতায় আসতে হবে। সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং যতদিন না দেখা যাবে ততদিন কিন্তু এই ট্রাম্প সেই বিজয়টা ঘোষণা করতে পারবেন না। কিন্তু তিনি এখন যেটা চেষ্টা করছেন যে ইরানের যে কৌশল, যে যুদ্ধটাকে তারা গোটা বিশ্বে যাতে এই যুদ্ধের প্রভাব পড়ে, সেই লক্ষ্যে তারা তাদের আক্রমণগুলো পরিচালনা করছেন। এক নম্বর হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া বা নিয়ন্ত্রণে রাখা, যার ফলে বিশ্ব বাণিজ্যে একটা বড় প্রভাব পড়ে। সেটা তারা সফল হয়েছে। তারা মধ্যপ্রাচ্যে এবং বিশেষ করে গালফের যে উপসাগরীয় দেশগুলো আছে, আমিরাত, কাতার, বাহরাইন, তাদের কিছু, কিছু আম এলাকায় মানে বিশেষ করে যে গ্যাস এবং তেল উৎপাদন আ ইয়েতে ব্যবস্থায় তারা হামলা করেছে যাতে আরো বেশি মানে বিশ্ব জ্বালানি সরবরাহে একটা বড় প্রভাব পড়ে এবং যে জ্বালানি মানে সরবরাহের প্রভাব পড়া মানেই হচ্ছে বিশ্ব অর্থনীতিতে একটা বড় নেতিবাচক প্রভাব। এটা ইরানের লক্ষ্য। কারণ তাদের ধারণা হচ্ছে, তাদের কৌশল হচ্ছে যে এটা যদি আমরা করতে পারি, তাহলে বিশ্বের দেশগুলোই ট্রাম্পের উপর একটা চাপ সৃষ্টি করবে। এই উপসাগরীয় দেশগুলোই ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করবে যে যুদ্ধটা এখন থামাতে হবে, না হলে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এবং কোনো নেতা বোধহয় ইতিমধ্যে বলেছেনও যে যুদ্ধ অবিলম্বে থামানো দরকার। কাজ হ্যাঁ, যুদ্ধ সবাই বলছে অবিলম্বে থামানো দরকার। কিন্তু ইরান চাচ্ছে না যে যুদ্ধ এখানেই থামুক। কারণ এখানে থামলে ইরানের তো কোনো লাভ হবে না। কারণ তার যে ক্ষতি হয়েছে, যেই মানে কোটি, কোটি ডলার, হাজার, হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে, সেগুলো তো কোনো ক্ষতিপূরণ সে পাচ্ছে না। তারপরে তার যে মানে আর ৬ মাস পরে যে আবার আমেরিকা হামলা করবে না, ইসরায়েল হামলা করবে না, সেটাতে কোনো নিশ্চয়তা নেই। ইরান সেই ধরনের একটা নিশ্চয়তা চাচ্ছে। যে আর হামলা হবে না, সেই নিশ্চয়তা সে চাচ্ছে এবং ক্ষতিপূরণ চাচ্ছে যাতে সে এই ক্ষতিগুলো পুষিয়ে তুলতে পারে। এখন ট্রাম্প চেষ্টা করছে যে হরমুজ প্রণালীটা যদি আমি কোনোভাবে খুলে দিতে পারি, তাহলে সে এটাকে একটা বিজয় হিসেবে দেখাতে পারবে। সরকারের পতন না হলেও সে বলতে পারবে যে আমি হরমুজ প্রণালীটাকে খুলে দিয়েছি বিশ্ব বাণিজ্যের জন্য। দেয়ারফর ইরানের যে কৌশল এই বিশ্ব বাণিজ্যকে জিম্মি করা এই যুদ্ধে মানে তাদের মানে স্বার্থ হাসিলের জন্য সেটাকে আমি নস্যাৎ করে দিয়েছি। তখন সে একটা বিজয় ঘোষণা করতে পারবে। কিন্তু সেটা করার জন্য যা করার দরকার, সেটা তিনি কতটুকু করবেন সেটাই হলো প্রশ্ন। কারণ তিনি এখন তিনি মানে তার বিমান বাহিনী এবং নৌবাহিনী এই হরমুজ প্রণালীতে যেসব ইরানি সামরিক স্থাপনা আছে, সেখানে বোমা বর্ষণ শুরু করেছে। কিন্তু অনেকেই মনে করছেন যে ওখানে সৈন্য না নামিয়ে হরমুজ প্রণালী অ্যাকচুয়ালি ফিজিক্যালি দখল না করে এই কাজটা করা যাবে না। এখন সেই পদক্ষেপ ট্রাম্প নেবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন। তিনি ২,৫০০ মেরিন সেনা ওই অঞ্চলে পাঠিয়েছেন।
ঠিক এই কাজটা করার জন্য। কিন্তু এটা করা মানে হচ্ছে যে ২,৫০০ দিয়ে হবে না। ২,৫০০ হয়তো সাময়িকভাবে এলাকাটা দখলে নিতে পারবে। কিন্তু এই এলাকা ধরে রাখার জন্য আরো সৈন্য নিতে হবে, আরো সৈন্য বাড়াতে হবে। এবং এখানে অনেকের ভয় হচ্ছে যে এইভাবে আস্তে, আস্তে আমেরিকা একটা স্থল আগ্রাসনের পর্যায়ে চলে যাবে আমেরিকার আম ভূমিকা সেখানে। এবং সেটা দীর্ঘমেয়াদে আমেরিকার জন্য একদমই ভালো হবে না। কাজেই এটা মার্কিন ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বিরাট সিদ্ধান্ত তার সামনে আসছে যে এটা কি করবে সে? আচ্ছা, মার্কিন অর্থমন্ত্রী বলেছেন যে আ ইরানকে সীমিত পর্যায়ে তার তেল রপ্তানির আর অনুমতি দেয়া যেতে পারে। ইরান তো এই পুরো যুদ্ধের মধ্যে ইরান কিন্তু তার তেল ঠিকই রপ্তানি করে যাচ্ছে। ইরানের তেল রপ্তানি কিন্তু থেমে নেই। এবং যারা আরকি এই আ তেল বাণিজ্যটা পর্যবেক্ষণ করেন তারা বলছেন যে যুদ্ধের আগে ইরান প্রতি সপ্তাহে যত তেল রপ্তানি করত, যুদ্ধের এই ৩ সপ্তাহেও তারা তার চেয়ে বেশি তেল রপ্তানি করছে। কাজেই কেউ কিন্তু ইরানের তেল রপ্তানি থামানোর জন্য চেষ্টা করছে না। তো অ অর্থ আমেরিকার অর্থমন্ত্রী উনি যাই বলুন না কেন, ইরান কিন্তু তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিশেষ করে তার যে চীন তো তার সবচেয়ে বড় আম মানে কাস্টমার। চীনে কিন্তু রপ্তানি সে চালিয়ে যাচ্ছে। কাজেই আমেরিকানরা কিন্তু এখন পর্যন্ত ইরানের জাহাজ থামানোর জন্য যেটা তারা করতে পারে যে ইরানের জাহাজ যখন হরমুজ প্রণালী দিয়ে বের হবে, আরব সাগরে ঢুকবে তখন কিন্তু আমেরিকান রণতরীগুলো সেগুলোকে আটকাতে পারে। কিন্তু তারা কিন্তু আটকায়নি। এই গত ৩ সপ্তাহে আটকায়নি। কাজেই ইরান এখন যেটা করছে সে আরেকটা মজার একটা কাণ্ড করছে তারা। তারা বিভিন্ন আ জাহাজকে বা ট্যাংকারদেরকে বলে দিয়েছে একটা নির্দিষ্ট চ্যানেল সৃষ্টি করেছে তারা হরমুজ প্রণালী ইরানের সীমানা ঘেঁষে যে তারা এই দিক দিয়ে যেতে পারবে যদি তারা এই শর্তগুলো পূরণ করে। শর্তগুলোর মধ্যে একটা আছে তাদেরকে বড় অঙ্কের টাকা দিতে হবে। ফি অর্থাৎ ইরান এটা থেকে অর্থ উপার্জন করার রাস্তা বের করেছে। তো এই জিনিসটাকে এখন এই হরমুজ প্রণালীতে কে কি করতে পারছে, কে নিয়ন্ত্রণ করছে? এখন জিনিসটা নিয়ন্ত্রণ ইরানের হাতে। এটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই। মানে এখনো ইরানের নিয়ন্ত্রণেই আছে হরমুজ প্রণালী। সুতরাং আ সুতরা না, আমি বলছি এখনো আমেরিকানরা সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি ইরানের কাছ থেকে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নিতে। তারা এখনো কোনো সৈন্য সেখানে পাঠায়নি বা কোনো রণতরী সেখানে পাঠায়নি। এবং না পাঠানোর কারণ হচ্ছে যে তারা আশঙ্কা করছে যে পাঠালে তাদের মধ্যে ক্ষয়ক্ষতি হতে পারে, হতাহতের ঘটনা ঘটতে পারে, যেটা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে একটা বিড়ম্বনা সৃষ্টি করবে এবং তারা সেই জিনিসটাকে এভয়েড করার চেষ্টা করছে। কিন্তু এটা এভয়েড সেজন্যই তারা চাচ্ছিল যে ইউরোপের দেশগুলা যদি এসে এই কাজটা করে দেয়। ইউরোপ তো বলে দিয়েছে তারা করবে না। তো এটা আমেরিকাকে নিজেই করতে হবে, না হয় ওখান থেকে সরে আসতে হবে। ২ টার একটা। এই যুদ্ধে যদি এই যুদ্ধে যদি ডোনাল্ড ট্রাম্প হেরে যান বা অর্থাৎ জয়ী না হন, তাহলে তার প্রেসিডেন্সি আপনি যে কথাটা বলছিলেন যে মধ্যবর্তী নির্বাচনে হয়তো তার দল সংখ্যাগরিষ্ঠতা হারাবে। দ্বিতীয় হচ্ছে এর অতীতে তো এরকম প্রমাণ আছে যে আ মার্কিন প্রেসিডেন্টকে মেয়াদের আগেও সরে যেতে হয়েছে। নিক্সনকে সরে যেতে হয়েছে। এরকম কোনো সম্ভাবনা দেখছেন? যে এই যুদ্ধে হেরে গেলে নিক্সনকে সরে যেতে হয়েছিল একটা বড় আচ্ছা, অন্য কেলেঙ্কারি কারণে, কেলেঙ্কারির বড় কারণে। কেলেঙ্কারির কারণে। সো এবং সেই কেলেঙ্কারির ফলে তাকে সংসদ অর্থাৎ কংগ্রেসে অভিশংসনের মুখে পড়তে হয়েছিল। তিনি অভিশংসন এড়ানোর জন্যই পদত্যাগ করেছিলেন। তো ট্রাম্পের সংশনের কোনো সম্ভাবনা নেই। কারণ যেহেতু তার দল আ কংগ্রেসের ২ কক্ষেই তার দলের সংখ্যাগরিষ্ঠতা আছে। সংখ্যাগরিষ্ঠতা আছে। হ্যাঁ, কাজেই তার অভিশংসনের কোনো আশঙ্কা নেই। কিন্তু আম তিনি কিন্তু তার রাজনৈতিক যে বিপর্যয়টা তার হতে পারে সেটা হবে ব্যালট বাক্সে। এই এই নভেম্বরে এবং তারপরে তার দলের জন্য, তার ব্যক্তিগত না হলেও তার দলের জন্য। কারণ তিনি তো ক্ষমতায় থাকবেন ৪ বছর, ২ বছর পার হয়ে গেছে। আম সো ২০০৫ সাল, ২০২৬ ২৫ সাল, ২০২৬ সাল এবং তারপরে ২৭, ২৮ আছে। ২৮ সালের নভেম্বরে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। কাজেই তিনি তো ২৮ সাল পর্যন্ত চালিয়ে যেতে পারবেন। কিন্তু কিভাবে চালাবেন? তার ক্ষমতা কিন্তু অনেকটা খর্ব হয়ে যাবে যদি কংগ্রেস তার দলের হাতছাড়া হয়ে যায়। তিনি কিছুই করতে পারবেন না। তার কোনো আইন, কোনো পদক্ষেপ কংগ্রেস কংগ্রেসে পাস করাতে পারবেন না। এবং তখন ওটা যদি ডেমোক্র্যাটদের হাতে চলে যায় তখন ডেমোক্র্যাটরা রাস্তা খুঁজবে তাকে অভিশংসন করানোর জন্য। এটা হচ্ছে আরেকটা ভয় ট্রাম্পের। যদি ডেমোক্র্যাটরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট দুটোরই দখল নিয়ে নেয় এই নভেম্বরে,
তাহলে কিন্তু তার জন্য এই অভিশংসনের বিপদটা একেবারে মাথাচাড়া দিয়ে উঠবে। এবং এই অভিশংসন করানোর জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো কিন্তু ডেমোক্র্যাটদের হাতে ইতিমধ্যে আছে। অনেকগুলো কিন্তু বিষয় আছে যেগুলা তারা এখনো এগুলো নিয়ে খেলতে পারছে না। কিন্তু সংসদে যদি তারা সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে তারা কিন্তু অনেক যৌন কেলেঙ্কারি সংক্রান্ত, তারপরে এই যে জেফ্রি এপস্টিন যে যাকে নিয়ে এত আলোচনা, সেই জেফ্রি এপস্টিনের যেই নথিপত্র, সেখানে ট্রাম্পের নাম-ধাম কতটুকু আছে, কি ভূমিকা ছিল, ট্রাম্প কি করেছিল, এইগুলা কিন্তু এখনো পুরোপুরি বের হয়নি। কিন্তু ডেমোক্র্যাটরা কংগ্রেসের দখল নিলে কিন্তু এগুলা বের হবে এবং এগুলাকে ব্যবহার করে তারা অভিশংসনের রাস্তা পথে এগিয়ে যেতে পারবে। যুদ্ধের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র যে ইরানকে একঘরে করতে চেয়েছিল, এখন তো মনে হচ্ছে যুক্তরাষ্ট্রই একঘরে হয়ে যাচ্ছে। ইরান একঘরে হয়েছে ইন দ্য সেন্স, মানে কিছুটা হয়েছে, কারণ তাকে এই যুদ্ধে মোকাবেলা করার জন্য এই পারস্য উপসাগরের আরব দেশগুলোর উপর হামলা চালাতে হয়েছে। আপনার আমিরাত, সৌদি আরব, ইরাক, জর্ডান সবার উপর হামলা চালাতে হয়েছে, যার ফলে এরা এখন ইরানের উপর প্রচন্ড ক্ষিপ্ত। কিন্তু এরা ইরানের বিরুদ্ধে এখনো যুদ্ধে যোগ দেয়নি, কিন্তু রাজনৈতিকভাবে এরা ইরানের উপর ক্ষিপ্ত এবং আমেরিকানরা মনে করছে যে এর ফলে এই দেশগুলো এখন আমেরিকার কোলে চলে এসছে, আবার আমেরিকার বিরুদ্ধে যায়নি। আর ইউরোপীয় দেশগুলো কিন্তু ইরানের পক্ষে না, কারণ তারা কখনোই এই ইরানের যে মোল্লাতন্ত্র, যে ইসলামিক সরকার, তারাও কিন্তু মনে প্রাণে চায় যে ইসলামিক সরকারের পতন হোক। তারা শুধু এই যুদ্ধকে সমর্থন করে না, কিন্তু তারা মনে প্রাণে চায় যে এই ইসলামিক সরকারের পতন হোক, এবং সেটা তারা চায় যে মানুষ মানে গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলামী সরকার যেভাবে একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসেছিল 1979 সালে, তারা চাচ্ছে যে ঠিক একই রকমের একটা বিপ্লবের মাধ্যমে এই সরকারের পতন যাতে হোক। সো ইসলামিক সরকার কিন্তু কখনোই এই ইসলামী মানে ইউরোপিয়ান দেশগুলা এই ইসলামিক সরকারের বন্ধু কখনোই ছিল না, এখনো নেই, কখনো হবে না। কিন্তু এই যুদ্ধে তারা ট্রাম্পকে সমর্থন দিচ্ছে না। তো ট্রাম্প বলতে পারেন যে হ্যাঁ, ট্রাম্প একঘরে হয়ে গেছে অনেকটা। তার খুবই কম মিত্র দেখা যাচ্ছে এখন। কিন্তু ইরানের যে খুব একটা মিত্র আছে তাও না। রাশিয়া, চীন তারা বিবৃতি দেয়। তারা এই হত্যাকাণ্ড মানে ইরানি নেতাদের হত্যার নিন্দা করে বিবৃতি দেয়। কিন্তু বিবৃতির বাইরে কি করছে, কতটুকু সমর্থন দিচ্ছে, তাদেরকে কি কোনো অর্থনৈতিক সাহায্য বা সামরিক সাহায্য করছে কিনা, অভিযোগ উঠছে যে রাশিয়া এই করছে, চীন ওই করছে। কিন্তু এই অভিযোগগুলোর কোনো প্রমাণ নেই। এগুলো শুধু ওই গোয়েন্দা সূত্র মতে, মানে খবরের কাগজে আসে যে তারা গোয়েন্দা সূত্র মতে জানতে পেরেছে। তো এখন এই যুক্তরাষ্ট্র তো অভিযোগ করেছে যে চীন রাশিয়া গোপনে সমর্থন দিচ্ছে ইরানকে। হ্যাঁ, তারা বলছে, কিন্তু এটার পক্ষে তো তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি। তো ওইটাই বলছি আমি যে এই কথাগুলোও কিন্তু বেনামে গোয়েন্দা সূত্রর বরাত দিয়ে করা হচ্ছে। মানে এটাও যুক্তরাষ্ট্রে একটা যুদ্ধ প্রচারণা, মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে এটা মনে একটা করেন? প্রচারণা। কিন্তু ধরুন এই যে যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা মন্ত্রী বা যুদ্ধমন্ত্রী, নিজেকে তিনি বলেন যুদ্ধমন্ত্রী, পিটার হেগসেথ, তিনি যেই সংবাদ সম্মেলন করলেন কালকেও, তার আগেও যেটা করেছেন, কখনোই কিন্তু তিনি সরাসরি বলেননি যে রাশিয়া এবং চীন এখানে হস্তক্ষেপ করছে বা ইরানকে সাহায্য করছে। তিনি কিন্তু উল্টা বলেছেন যে না, এখানে রাশিয়া এবং চীন কোনো ফ্যাক্টর না, তারা এই যুদ্ধের সাথে জড়িত না। তিনি কিন্তু ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন, কিন্তু বেনামে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই ধরনের খবর করানো হচ্ছে। এটা একটা, আপনি যেটা বললেন, এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা অংশ। ইউরোপে যুদ্ধের ধাক্কা কতটা লেগেছে? ইউরোপের সবচেয়ে বড় ধাক্কাটা হচ্ছে এখন গ্যাসের দাম, জ্বালানির দাম হু, হু করে বাড়ছে। এবং আপনি যদি বিবিসির ইংরেজি সাইটেও যান, দেখবেন যে গ্যাসের দাম নিয়ে হচ্ছে তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। কারণ তারা তো ২০২২ সালের পরে রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে প্রায়। খুবই অল্প গ্যাস কেনে এখন রাশিয়ার কাছ থেকে। কারণ তারা মনে করেছিল যে রাশিয়ার কাছ থেকে গ্যাস না কিনে বা তেল না কিনে তারা অন্যান্য দেশের কাছ থেকে গ্যাস এবং তেল কিনবে এবং রাশিয়াকে একঘরে করে দিবে এবং রাশিয়ার যাতে অর্থনীতি ধসে পড়ে। এই ছিল তাদের পরিকল্পনা ইউরোপের। কিন্তু ইউরোপের এখন অনেকেই বলছে যে এটা একটা শর্ট সাইটেড মানে পলিসি ছিল, এবং রাশিয়া যেহেতু আমাদের মানে মহাদেশেরই অংশ, খুব সস্তা দামে খুব অল্প সময়ে এই গ্যাস, এই তেল আমরা পেতে পারি। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যারা এই ধরনের নীতি নির্ধারণ করে থাকেন, তারা বলছে যে না,
মানে রাশিয়ার সাথে আবার পুনরায় গ্যাস চুক্তি করা এটা একটা বড় ভুল হবে। সো তারা এখনো মনে করছেন যে সংকটটা তারা কাটিয়ে উঠতে পারবেন সামহাও। কিন্তু এখানে দাম বেড়ে চলছে। কিছুদিন পরে সব সরকারকে নিজেদের মানে মানুষকে মানে ভর্তুকি দিতে হবে। যাতে আমার কিন্তু আমার এই বাসায় যে গ্যাস আমি ব্যবহার করি, সেই গ্যাসের দাম যাতে হু, হু করে না বাড়ে, সেজন্য সরকারকে ভর্তুকি দিতে হবে। ওই সিদ্ধান্তের পিছনেও তো তখন বাইডেন প্রশাসনের একটা ভূমিকা ছিল। বাইডেন এবং তার আগেও বাইডেনের আগে যে ডোনাল্ড ট্রাম্প ছিলেন তার ১ম মেয়াদে, তারাও কিন্তু বলে আসছেন মানে বিশেষ করে জার্মানিকে বলে আসছিলেন যে রাশিয়ার উপর তোমার এই নির্ভরতা একদম বাতিল করতে হবে। কারণ তারা চাচ্ছিলেন যে এই এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সেটা আমেরিকা হচ্ছে একটা বড় উৎপাদক এই এলএনজির। তারা চাচ্ছিল ইউরোপ আমেরিকা থেকে এলএনজি কিনুক। কারণ আমেরিকা থেকে এলএনজি কেনা অনেক অনেক এক্সপেন্সিভ। রাশিয়া থেকে আমদানি করা যত সস্তা তার চেয়ে অনেক দামি আমেরিকা থেকে আনা। সেজন্য ইউরোপ চাচ্ছিল মানে বিশেষ করে জার্মানি এই আপনার অ্যাঙ্গেলা মার্কেল যখন চ্যান্সেলর ছিলেন তার নীতি ছিল রাশিয়ার কাছ মানে এই রাশিয়ার জ্বালানির উপর নির্ভর করা এবং সেই জন্য নতুন পাইপলাইন তিনি বানালেন। একটা নর্থ স্ট্রিম 1 একটা ছিল তার জায়গায় আরেকটা নর্থ স্ট্রিম 2 বানালেন। আমেরিকানরা এবং জো বাইডেন নিজে বলেছিলেন যে এই নর্থ স্ট্রিম 2 আমরা ধ্বংস করে দেব। কিভাবে করব সে বলছে যে এটা দেখবা তোমরা। এবং আল্টিমেটলি সেটা ধ্বংস হলো ২০২২ সালে। কিন্তু কেউ ওটার মানে কৃতিত্ব দাবি করে না বা দায়িত্ব নেয় না। সো আমেরিকা সবসময় চেয়েছে যে ইউরোপ যাতে রাশিয়ার উপর নির্ভরশীল না থাকে জ্বালানির। এবং বরং আমেরিকার উপর নির্ভরশীল হোক। এবং যেটা হয়েছে এখন ইউরোপের সবচেয়ে বড় এলএনজি সাপ্লায়ার হচ্ছে আমেরিকা। আগে ছিল রাশিয়া, এখন আমেরিকা। কাজেই তারা আমেরিকার উপর নির্ভরশীল হয়ে গেছে কিন্তু এর ফলে তাদের খরচ অনেক বেড়ে গেছে। যার ফলে কিন্তু তাদের অর্থনীতিতে এক ধরনের মন্দা চলছে। গত ৪ বছর ধরে জার্মানির অর্থনীতি মানে জার্মানির অর্থনীতি কিন্তু খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার কোনো প্রবৃদ্ধি নেই। এবং এটা সবকিছু হয়েছে এই জ্বালানির রাজনীতির কারণে। যুক্তরাজ্য যুক্তরাজ্যের একটা সুবিধা আছে। যুক্তরাজ্য কখনো রাশিয়ার উপর নির্ভরশীল ছিল না। কারণ তার নিজের গ্যাস সাপ্লাই আছে। নর্থ সিতে অনেক গ্যাসের এবং তেলের খনি আছে যেটা যুক্তরাজ্য আর নরওয়ে শেয়ার করে। সো নরওয়ে অনেক সাপ্লাই দেয় আর যুক্তরাজ্যের নিজস্ব সাপ্লাই আছে। কাজেই যুক্তরাজ্য সেভাবে এফেক্টেড হয়নি। অন্যান্য ইউরোপীয় দেশ ফ্রান্স, ইতালি আমি জার্মানির কথা বললাম এবং হাঙ্গেরি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া এরা তো রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে গেছে। কারণ তারা বলছে যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করলে, গ্যাস কেনা বন্ধ করলে আমাদের অর্থনীতি শেষ হয়ে যাবে। সেজন্য ইউরোপিয়ান ইউনিয়ন একটা ছাড় দিয়েছিল তাদেরকে যে তারা রাশিয়া থেকে আমদানি করতে পারে। কিন্তু এই রাশিয়া থেকে এই গ্যাস যে পাইপলাইনটা সেই পাইপলাইনটা আসে আবার ইউক্রেনের মাঝখান দিয়ে। এবং ইউক্রেন করেছে কি ওই গ্যাস পাইপলাইনের যে মেইন পাম্পিং স্টেশন সেটাকে তারা অ্যাটাক করেছে। যাতে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া এই রাশিয়ান জ্বালানি না পায়। এইটা নিয়ে চলছে বিরাট আরেকটা ক্যাচাল হাঙ্গেরি আর ইউক্রেনের মধ্যে। সো এই ক্যাচালটা যতদিন চলবে ততদিন হাঙ্গেরি একটু সমস্যা হবে। যদিও তারা একটা বিকল্প পাইপলাইন নিয়ে মানে ওই ব্ল্যাক সি যেটা কৃষ্ণ সাগর বোধহয় কি বলে সেটা দিয়ে আরেকটা পাইপলাইন আছে যেটা সার্বিয়ার ভিতর দিয়ে আসে। সেই পাইপলাইন দিয়ে জ্বালানি আনার চেষ্টা করছে যাতে এই ইউক্রেনের এই অবরোধ এটা এক ধরনের অবরোধ তারা আরোপ করেছে। সেই অবরোধটা যাতে তারা এড়িয়ে যেতে পারে। ইউরোপের ভেতরে অনেক মতবিরোধ এবং দ্বন্দ্ব এই জ্বালানি নিয়ে। হ্যাঁ, আমরা এতক্ষণ ইরান যুদ্ধ নিয়ে কথা বললাম। ইউক্রেন যুদ্ধের শেষ কোথায়? ইউক্রেন যুদ্ধ তো এখন সবাই ভুলে গেছে মনে হয়। খালি ইউক্রেন আর রাশিয়া ছাড়া। কারণ খবরের কাগজে খুব কমই খবর আসছে। তবে ইউক্রেন যুদ্ধ একটা স্টেলমেটের মধ্যে আছে। এটা মানে রাশিয়া তো মানে তার যে দাবি যে ডনবাস যে অঞ্চলটা যেটা মূলত রুশ ভাষাভাষী মানুষের অঞ্চল, সেই অঞ্চলের পুরোটাই রাশিয়া বলছে যে এটা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। এবং এই অঞ্চলের প্রায় ৯০% ইতিমধ্যেই রাশিয়ার দখলে আছে। আর ১০-১২% হয়তো ইউক্রেনের দখলে আছে। তো ইউক্রেন বলছে কিন্তু ওই ১০-১২ ভাগের মধ্যে আছে ২ টা বড় শহর স্লাভিয়ানস্ক এবং ক্রামাটর্স্ক। এই ২ টা শহর হয়ে গেছে একদম দুর্গের মতো। মানে এগুলা প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে করেছে ইউক্রেন যে এই ২ টা শহর দখল করতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক মানুষ, অনেক সৈন্য ২ পক্ষেই হতাহত হবে। কাজেই রাশিয়া চাচ্ছে যে যুদ্ধটা না করে যদি এগুলা পাওয়া যায়। কিন্তু ইউক্রেন বলছে যে না তারা ১ ইঞ্চি জমিও ছাড়তে রাজি হবে না।
কাজেই রাশিয়া বলছে যে এখন এইখানেই থেমে আছে জিনিসটা। ট্রাম্প চেষ্টা করেছিল ইউক্রেনকে চাপ দিয়ে এই মানে জমি ছাড় দেওয়ার মানে চুক্তিতে রাজি হতে। কিন্তু ইউক্রেন সেটাতে রাজি হচ্ছিল না। তখন ইউরোপ, বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন ইউক্রেনকে অভয় দেয় যে, "তুমি রাজি হও না, আমরা তোমাকে টাকা, পয়সা এবং অস্ত্র সরবরাহ করে যাব যাতে তুমি যুদ্ধ চালিয়ে যেতে পারো।" সো ইউরোপ চাচ্ছে ইউক্রেন যাতে যুদ্ধ চালিয়ে যায়। আমেরিকা চাচ্ছে ইউক্রেন যাতে যুদ্ধ থামায় এবং এই রাশিয়ার এই দাবি মেনে নেয়। কাজেই আর আর ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সে এখন ইউরোপের উপর নির্ভরশীল হয়ে গেছে। কারণ সে জানে যে ট্রাম্প আর তাকে সাহায্য করবে না। সে এখন সবসময় ইউরোপের উপর নির্ভরশীল হয়ে গেছে এবং ইউরোপ একটা প্রস্তাব দিয়েছে যে ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরো একটা লোন তারা দেবে ইউক্রেনকে, যাতে যুদ্ধ চালিয়ে যেতে পারে। কিন্তু সেই লোনটা আটকে দিয়েছে হাঙ্গেরি। কারণ হাঙ্গেরির সাথে যে হাঙ্গেরির জ্বালানি সরবরাহে যে অবরোধ সৃষ্টি করেছে ইউক্রেন, সেটার প্রতিবাদে হাঙ্গেরি সেই লোনের উপর একটা ভিটো দিয়ে রেখেছে এবং এই ভিটো প্রতিটা ইউ সদস্য দিতে পারে। সো এইটা নিয়ে হচ্ছে আরেকটা দ্বন্দ্ব চলছে। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন চাচ্ছে ইউক্রেন যুদ্ধ তার চালিয়ে যাক। তার মানে এটারও সহজ সমাধান নেই। না, সমাধান নেই, কারণ যতক্ষণ জেলেনস্কি মনে করবে যে তার অর্থ এবং অস্ত্র সরবরাহ চলতে থাকবে, ততক্ষণ তো তার যুদ্ধ থামানোর জন্য তার ইনসেনটিভটা থাকবে না। যদিও সে কিন্তু তার সেনাবাহিনী কিন্তু খুব মানে নতুন সৈন্য খুঁজে পেতে তাদের খুব ডিফিকাল্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। তারা কিন্তু ওই পাচ্ছে না, ভলান্টিয়ার পাচ্ছে না। নরমালি যেটা হয় যে লোকজন সেনাবাহিনীতে জয়েন করে নিজের থেকে স্বেচ্ছায়, সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। তাদেরকে বাসায় গিয়ে মানুষকে ধরে নিয়ে আসতে হচ্ছে। এই যাদেরকে আরকি ওই সামরিক বাহিনীতে যাওয়ার বয়স আছে, সে ধরনের একটা ওই যে কনস্ক্রিপশন এর মতো তাদেরকে ধরে নিয়ে আসতে হচ্ছে তাদেরকে। এবং তারা মারা যাচ্ছে। এবং ইউক্রেনের যে কত সৈন্য মারা গেছে তার কিন্তু কোনো সঠিক হিসাব নেই। যদিও জেলেনস্কি বলে যে ৭০,০০০ মারা গেছে, কিন্তু এটা খুবই কম একটা ফিগার। এটার চেয়ে অনেক বেশি মারা গেছে। আর রাশিয়ারও অনেক মারা গেছে, সেটারও কোনো সঠিক হিসাব নেই। কিন্তু মূল কথা হচ্ছে যে রণাঙ্গনের পুরো অঞ্চলে রাশিয়ানরা ধীরে অগ্রসর হচ্ছে। এবং এই অগ্রসরটা কোনো জায়গায় থেমে নেই। হয়তো খুব বেশি অগ্রসর হচ্ছে না, কিন্তু অগ্রসর হচ্ছে। আর ইউক্রেন কোথাও তাদেরকে একেবারে পুরোপুরি আটকে রাখতে পারছে না, বা কোথাও একটা মানে জুৎসই পাল্টা হামলাও তারা চালাতে পারছে না। হয়তো কিছু পকেটে পারছে, কিন্তু সেগুলো ক্ষণিকের জন্য। কয়েকদিন পর সেগুলাকে আবার রাশিয়ানরা উল্টে দিচ্ছে। কাজেই ইউক্রেন কিন্তু দিন যত যাচ্ছে, ইউক্রেনের সামরিক অবস্থান কিন্তু ততই খারাপ হচ্ছে। এবং এইটাই মানে পুতিনও বলছে এবং রাশিয়ানরা বলছে যে, "ঠিক আছে, তুমি যদি যুদ্ধ চালিয়ে যেতে চাও, চালাও। কিন্তু যখন মানে প্রতিদিন তোমার অবস্থা খারাপ হচ্ছে, অর্থাৎ দর কষাকষির জায়গায় তোমার যে হাত, সেই হাতটা কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছে। এখন যত শক্ত হাত আছে তোমার, ১ বছর পরে সেই ওই হাতটা আর থাকবে না। তোমার আরো অনেক বেশি দুর্বল হয়ে যাবে।" সো এইটা চলতে থাকলে মানে ইউক্রেনের একটা সম্ভাবনা আছে যে সে আরো বেশি জমি হারাবে এবং রাশিয়া যতটুকু জমি চায় তার চেয়ে বেশি জমি তারা দখল করে ফেলবে। এটাও একটা সম্ভাবনা আছে। এখন ই মানে জেলেনস্কি কোনো এক কারণে সে এই বাস্তবতাকে মানে স্বীকার করতে চাচ্ছে না। তিনি এখনো মনে করছেন যে কোনো না কোনোভাবে তিনি এমন সব চাপ সৃষ্টি করতে পারবেন রাশিয়ার উপর, যার ফলে রাশিয়া আর যুদ্ধ চালাতে মানে চাইবে না এবং আ আস্তে সরে যেতে সম্মত হবে। কিন্তু সেটা একেবারে অবাস্তব। একটা কল্পনাপ্রসূত ব্যাপার। এটা অবাস্তব। এটা হবেই না। আমরা চাই যুদ্ধ মানেই প্রাণ ক্ষয়, জীবন ক্ষয় এবং সম্পদহানি। এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা এবং সেটি ইরানের ক্ষেত্রে যেমন প্রয়োজন, একইভাবে ইউক্রেন, বিশ্বের কোথাও যুদ্ধ অবস্থা তৈরি হোক, এটি আমরা প্রত্যাশা করি না। কখনোই চাই না। যুদ্ধের যারা উন্মাদনা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী মানুষ সোচ্চার হবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করছি। সাবির মোস্তফা, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আপনাকেও ধন্যবাদ সৌরভ ভাই। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান ও রাজনৈতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।